তো আজকে একটা তোমাদের ভারতের ভূগোল থেকে তোমাদের একটা চ্যাপ্টার করাবো। ঠিক আছে, ভারতের ভূগোল থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ জিকে চলছে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ধরে ধরে জিনিসটাকে করাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটা আগের বারে যতটা অবধি হয়েছিল, নেক্সট জিকে ক্লাস আমরা পলিটিক্যাল সায়েন্সটা করব। একটুখানি সবাই বলতে পারবে ইন্ডিয়ান পলিটিটা কত অবধি হয়েছিল? কেউ একজন বলো, যারা আমার ক্লাস। অমিত চন্দ্র সরকার বলো। অধিকার, মৌলিক অধিকারগুলো হয়েছিল, তাই তো? ওকে, আচ্ছা, শিডিউলগুলো পড়ানো হয়েছিল? শিডিউলগুলো পড়ানো হয়েছিল, তপশিলগুলো। বাকিরা একটু বলো, নবনীতা, তপতি। ঠিক আছে, তাহলে মৌলিক অধিকার অবধি তোমাদের হয়েছিল, তাই তো? ওকে, তাহলে পরের বারে যে পলিটিক্যাল সায়েন্সের ক্লাসটা হবে, মৌলিক অধিকারের পর থেকে আমরা পড়াবো। ঠিক আছে, মৌলিক অধিকারের পর থেকে যেটা আছে সেটাকে আমরা পুরো কমপ্লিট করবো। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক রাখবে। ঠিক আছে, আমি তো পড়াচ্ছি, তোমরাও ট্র্যাক রাখবে। তাহলে কি হচ্ছে, মানে আমাদের কাছে তো একটা নোট ডাউন করাই আছে যে আমি কি কি পড়াচ্ছি, আমার কাছে মোটামুটি সব নোটস আছে। তো তোমরাও একটা নোট রাখবে যে স্যার কি কি পড়াচ্ছে, তাহলে তারপর থেকে ব্যাপারটা হচ্ছে কোনোটা যদি মিস হয়ে যায় তাহলে আমাদের দুজনের মধ্যে একটুখানি বসে আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে। ঠিক আছে, সেটাকে আমরা চ্যাপ্টারটাকে পড়িয়ে দেবো। তো দেখো, আজকে যে চ্যাপ্টারটা আমরা ভূগোলের চ্যাপ্টারটা করাবো, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে অনেকে হয়তো পরিচিত বা এর আগে পড়েছো। সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা। ঠিক আছে, ভারতের মৃত্তিকা থেকে কিছু কিছু কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে কি কি ধরনের মৃত্তিকা, এখান থেকে যেগুলো প্রশ্নগুলো আসে যে কি ধরনের মৃত্তিকা। তো তোমাকে একটা এরিয়া বা অঞ্চল দিয়ে দিল, এই অঞ্চলে কি ধরনের মৃত্তিকাটা পাওয়া যায়। ঠিক আছে, বা এই যে মৃত্তিকার একটা একটা কোনো বৈশিষ্ট্য দিয়ে দিল, সেই এই বৈশিষ্ট্যটা হচ্ছে কোন মৃত্তিকার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই বা একটা কোনো রিজিয়ন দিয়ে দিল, এই অঞ্চলে কোন ধরনের মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। এইরকম ধরনের প্রশ্ন কিছু আসে। তো দেখো, আমরা তাহলে একদম শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, তো ভারতের, হ্যাঁ, ভারতের মৃত্তিকাকে টোটাল হচ্ছে একটা সংস্থা বলছি। সংস্থাটার নাম হচ্ছে, সংস্থাটার নাম বলছি ICAR। এইটার মানেটা কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই ICAR ভারতের যে টোটাল মৃত্তিকা আছে, সেই মৃত্তিকাকে টোটাল কত ভাগে ভাগ করেছে জানো? 8টা ভাগে ভাগ করেছে। টোটাল 8টা বড় বিভাগে ভাগ করেছে। এই 8টা বড় বিভাগ কি কি? প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কি পলি মৃত্তিকা। ঠিক আছে, প্রথম যে ভাগটা পলি মৃত্তিকা। তারপরে যে ভাগটা, তারপরের ভাগটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। হুম, 3 নম্বর যে ভাগটা, 3 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে লাল এবং হলুদ মৃত্তিকা। ঠিক আছে, লাল এবং হলুদ মৃত্তিকা, আমি কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা সম্বন্ধে বলছি না, লাল এবং হলুদ মৃত্তিকা। 4 নম্বর ভাগটা, 4 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকা। ওকে, 5 নম্বর যে ভাগটা, 5 নম্বর ভাগটা হচ্ছে মরু মৃত্তিকা। কি ভাগ আছে? মরু মৃত্তিকা। ঠিক আছে, 6 নম্বর, 6 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। লবণাক্ত মৃত্তিকা। আচ্ছা, এইগুলো সবাই নোট ডাউন করছো তো? মানে মানে এখন হয়তো অনেকে পসিবল নয়, কিন্তু রেকর্ডিংটা শুনে সবাই নোট ডাউন করছো তো?
রেকর্ডিংটা শুনে সবাই নোট ডাউন করছো তো? কারা কারা করছো বলো? নবনীতা তো করছে, বাকিরা, বাকিদের কি খবর? হ্যাঁ, করছো তো? ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু করবে জিনিসটাকে। তোমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হচ্ছে, একটা সুযোগ সুবিধাও রয়েছে, তোমরা লাইভ ক্লাসও করতে পারছো। লাইভ ক্লাসে জিনিসটাকে বুঝে তারপর রেকর্ডিং থেকে শুনে জিনিসটা যখন তোমরা লিখবে না, তখন দেখবে তোমাদের একটা চ্যাপ্টার সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না। একদম পুরোপুরি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে, তোমরা আর ভয় পাবে না। ও বাবা, এটা তো পড়িয়েছিল, স্যার তো পড়িয়েছিল এটা। বুঝতে পেরেছো? 6 নম্বর হচ্ছে লবণাক্ত মৃত্তিকা হয়েছে। 7 নম্বর হচ্ছে, 7 নম্বর যেটা রয়েছে, পিট ও জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। পিট ও পিট ও জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। আর 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা। 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কি হলো বাবু? পার্বত্য মৃত্তিকা। এবার একটা একটা করে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, পলিমৃত্তিকা। 1 নম্বর যেটা রয়েছে পলিমৃত্তিকা। প্রথম যে প্রশ্নটা পলিমৃত্তিকা থেকে আসে, প্রথম যে পলিমৃত্তিকা থেকে যে প্রশ্নটা আসে, পলিমৃত্তিকাটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়? তো পলিমৃত্তিকাটা দেখো কোথায় দেখতে পাওয়া যায়? সমভূমি অঞ্চলে। সমভূমি বলতে কোন কোন নদীটাকে কেন্দ্র করে সমভূমি হয়? একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে গঙ্গা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিনটে নদীকে কেন্দ্র করেই কিন্তু সমভূমি গড়ে উঠেছে। তাহলে কথা হচ্ছে কি, যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, বা আর একটা হতে পারে কি মহানদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে? তাহলে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত জায়গায় সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত জায়গায় কিন্তু তোমার পলি মৃত্তিকাটা গড়ে উঠছে, ঠিক আছে? তো একটু কথা হচ্ছে কি, যে তাহলে কোথায় হলো? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লাস যেগুলো তোমার পূর্ব বাহিনী নদী রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সব জায়গায় পলি মাটিটা গড়ে উঠছে। এখন এই মাটিতে কি কি থাকে? এই মাটিতে প্রথম কথা হচ্ছে তোমার পটাশটা একটু বেশি থাকে, তারপরে হচ্ছে ফসফরাসটা থাকে, ঠিক আছে? পটাশ থাকে, ফসফরাস থাকে, তার সঙ্গে কিছু অ্যাসিড থাকে, হ্যাঁ, কিছু চুন থাকে বা জৈব পদার্থ মিলে। কিন্তু মেন যেটা থাকে সেটা হচ্ছে পটাশ থাকে আর ফসফরাসটা থাকে, ঠিক আছে? এই মাটিটার মধ্যে কি কি চাষগুলো হয়? কি কি চাষগুলো হয় পলিমৃত্তিকার মধ্যে? পলিমৃত্তিকার মধ্যে বেশিরভাগ যেহেতু তোমার সমভূমি অঞ্চলটা হয়, তাহলে সমভূমি অঞ্চলে যে চাষগুলো হয়, যেমন ধরো তোমার ধান, ঠিক আছে, এগুলো খারিফ শস্য, ঠিক আছে, যেমন তার মধ্যে একটা রবি শস্য পড়ে যাচ্ছে গম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ইক্ষু রয়েছে, ইক্ষু রয়েছে, এটা একটা খারিফ শস্য, তারপর তোমার পাট রয়েছে, এটা একটা খারিফ শস্য, তারপর যে আলু রয়েছে, এটা আবার একটা রবি শস্য। হ্যাঁ, তাহলে ধান, গম, ইক্ষু, পাট, আলু, এই সমস্তগুলোই কিন্তু কোথায় হয়? পলিমৃত্তিকাতে হয়। তাহলে পলিমৃত্তিকা সম্বন্ধে কি হলো না, এটা সাধারণত কোন জায়গায় দেখতে পাওয়া যায় না, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লাস মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত সমভূমি অঞ্চলে তোমার দেখতে পাওয়া যায়। এখানে জেনারেলি কি হয়? এই মাটিটা হচ্ছে চাষের পক্ষে খুব উপযোগী। কি কি এখানে চাষ হয় না, কি কি চাষ হয়? ধান, গম, ইক্ষু, পাট, হ্যাঁ, তারপর হচ্ছে তৈলবীজ, এই সমস্তগুলো আমাদের চাষ হয়। আর এই পলিমৃত্তিকাটা কিসের জন্য বিখ্যাত না, পলিমৃত্তিকাটা হচ্ছে হচ্ছে তার মধ্যে কি থাকে? পলিমৃত্তিকাটার মধ্যে পটাশ থাকে এবং পলিমৃত্তিকাটার মধ্যে হচ্ছে ফসফরাস থাকে। পটাশ আর ফসফরাসের ভাগটা হচ্ছে পলিমৃত্তিকাতে হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? এখন মোটামুটি এই যে মাটিটা সাধারণত কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এটা তো হলো। আচ্ছা, এবারে কথা হচ্ছে কোন কোন রাজ্যে এগুলো দেখতে পাওয়া যায়। কোন কোন রাজ্যে এগুলো দেখতে পাওয়া যায়? তার মধ্যে যেমন একটা রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? বিহারে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তার সঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? পাঞ্জাবে দেখতে পাওয়া যায়, আর তার সঙ্গে হরিয়ানা। এইবারে কতগুলো এইখানে ব্যাপার বলে দিই, দেখো। এবারে আমি তাহলে এটা আগে ঠিক করে নাও যে পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি, পাঞ্জাব, হরিয়ানা হয়েছে। আচ্ছা,
এবারে আমি এই টপিক থেকে একটু বেরিয়ে তোমাদের একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা, এখানে যে রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলো কবে গঠন করা হয়েছিল সেইটা সম্বন্ধে তোমাদের একটুখানি হিন্টস দিচ্ছি, ঠিক আছে? যেমন প্রথম কথা, এই যে পাঞ্জাব আর হরিয়ানা, এটা কবে গঠন করা হয়েছিল? পাঞ্জাব কবে গঠন করা হয়েছিল? তোমার 1966 সালে। আমি পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়াবো, চিন্তা নেই। 1966 সালে হচ্ছে কি গঠন করা হয়েছিল? একটা কমিশন ছিল, কমিশনটার নাম হচ্ছে সাহারিয়া কমিশন, ঠিক আছে? সাহারিয়া কমিশন। এই সাহারিয়া কমিশন কি করলো? তখন দুটোকে ডিভাইড করে দিল, একটা পাঞ্জাব আর একটা হচ্ছে হরিয়ানা। এই দুটোকে 1966-এ ডিভাইড করে দিল, একটা পাঞ্জাব আর একটা হচ্ছে হরিয়ানা, ঠিক আছে? আচ্ছা, তোমাকে এবার যদি বলে যে বিহারটা কবে গঠিত হয়? বিহার তো অনেকদিন আগে গঠিত হয়েছিল, কিন্তু কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, 2000 সালে 2000 সালে 2000 সালে বিহারটা বিফার্কেটেড হয়ে যায়, মানে বিহারটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। বিহারটা দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়ে একটা পার্ট থাকে বিহারে আর একটা পার্ট থাকে ঝাড়খণ্ড। তাহলে যদি তোমাদের বলে ঝাড়খণ্ডটা কবে গঠিত হয়েছিল, তাহলে সেটা হচ্ছে 2000 সালে গঠিত হয়েছিল। এই যে রাজ্যগুলো আছে, রাজ্যগুলো সম্বন্ধে তোমাদের ছোট্ট একটা জিনিস একটুখানি ইনফরমেশনটা দিয়ে রাখি। অ্যাকচুয়ালি রাজ্যগুলো গঠন করা হয়েছিল কবে, রাজ্যটা প্রথম রাজ্য গঠন করা হয়েছিল সেটা সম্বন্ধে অনেক সময় প্রশ্ন আসে। দেখো, প্রথম কথা যেটা হচ্ছে 1948 সাল, ঠিক আছে? 1948, 1948 সালে একটা কমিটি ছিল, সেই কমিটিটার নাম হচ্ছে এস.কে. ধর কমিটি। সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে। 1948 সালে যে একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিটার নাম হচ্ছে এস.কে. ধর কমিটি। এস.কে. ধর কমিটি যে রিপোর্টটা পেশ করে, সেই রিপোর্টটা কবে পেশ করে? 1949। এস.কে. ধর কমিটি তখন একটা কথা বলে যে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না। কারণ ভাষার ভিত্তিতে যদি রাজ্যটা গঠন করা যায়, তাহলে কোনো একটা রাজ্যের রিজিওনালিজমকে মানে আঞ্চলিকবাদকে বেশি করে প্রশ্রয় দেওয়া হবে। যে রাজ্যে যেরকম ভাষা আছে সেই ভাষার প্রায়োরিটিস অবভিয়াসলি সেই রাজ্যে বেশি। আমাদের যদি বাংলা ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গটা গঠন করা হয়, স্বাভাবিকভাবে বাংলা ভাষার আধিক্যটাই থাকবে। তাহলে আমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজটা, যে কোনো ল্যাঙ্গুয়েজে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজের স্বাভাবিকভাবে প্রায়োরিটিটা বেশি। আমরা যদি সেই রকম ভাবেই একটা রাজ্য গঠন করে দিই, তাহলে তো সেই রাজ্যের তাদের যে আঞ্চলিকবাদটাকে বেশি করে প্রশ্রয় দেওয়া হবে। সেই জন্য বলেছিল না, ভাষার ভিত্তিতে কোনোভাবে রাজ্য গঠন করা যাবে না, এস.কে. ধর কমিটিটা বলেছিল। এরপরে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটিটা হচ্ছে জেভিপি, ঠিক আছে? জেভিপি। এই ফুল ফর্মটা কি? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর পট্টভি সীতারামাইয়া, এইরা তিনটে মিলে একটা কমিটি গঠন করা হয়, ঠিক আছে? জওহরলাল নেহেরু কে কে কমিটি ছিল সদস্য? একটা জওহরলাল নেহেরু ছিল, একটা বল্লভভাই প্যাটেল ছিল, আর একটা পট্টভি সীতারামাইয়া ছিল। এরা তিনজন মিলে একটা কমিটি গঠন করে। সেই তিনজন মিলে যে কমিটি গঠন করে, সেটাও তারাও বলে যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা তো ঠিক নয়। এরপরে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটিটা কবে গঠন করা হয়? 1953 সালে। 1953 সালে কি গঠন করা হয়, কি কমিটি গঠন করা হয়? ফজল আলী কমিশন। ফজল আলী কমিটি গঠন করা হয় 1953 সালে। 1953 সালে যে ফজল আলী কমিটি গঠন করা হয়েছিল, এই ফজল আলী কে ছিল? না, ফজল আলী ছিল সুপ্রিম কোর্টের একটা প্রধান সুপ্রিম কোর্টের একটা বিচারপতি। এই ফজল আলী কমিটির মধ্যে 3 জন মেম্বার ছিল, ঠিক আছে? দেখো, আমি যেগুলো বলছি না, সেইগুলো থেকে তোমাদের পরীক্ষা অবভিয়াসলি কোশ্চেন আসবে। এইখান থেকে পরীক্ষায় 2-3টে কোশ্চেন তোমরা পেয়েই যাবে। হ্যাঁ, ফজল আলী কমিটির মধ্যে 3 জন মেম্বার ছিল না। একটা হচ্ছে কে.এম. পানিক্কর ছিল, কে.এম. পানিক্কর। এগুলো তোমাদের যখন রাজ্য সরকার ছেড়ে দাও, যখন তোমাদের সেন্ট্রালে পরীক্ষা দিতে যাবে, এগুলো পড়বে যে হু ইজ নট দ্য মেম্বার অফ দ্য ফজল আলী কমিশন। তাহলে তোমাকে জানতে হবে যে ফজল আলী কমিটির মধ্যে কে কে ছিল। তাহলে একটা কে ছিল? কে.এম. পানিক্কর ছিল। একটা কে ছিল? এইচ.এম. কুঞ্জরু ছিল। আর একটা ছিল হচ্ছে তোমার ফজল আলী ছিল। বুঝতে পারলে? এরা বলে যে না, এত যখন বিরোধ হচ্ছে, তখন ঠিক আছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হোক। নাহলে কিন্তু ফজল আলী কমিটিও প্রথম বলেছিল যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হবে না, সবাই যেটা বলছে সেটাই ঠিক হবে। কিন্তু লাস্টে এরাও জিনিসটাকে মেনে নিল যে না, ঠিক আছে ভাষার ভিত্তিতে রাজ্যটা গঠন করা হোক। তো একটা জিনিস মনে রাখবে, প্রথম যে রাজ্যটা গঠন করা হয়েছিল 1953 সালের 1 অক্টোবর।
সেই রাজ্যটা কি রাজ্য জানো? 1953 সালের 1 অক্টোবর, ইয়াস, 1953 সালে 1 অক্টোবর যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হলো তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হয়েছে। এবারে তারপরে 1956 তোমাদের আরো কি হলো না, দুটো গঠন করা হলো, একটা কেরালা আর একটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, মেন মেন ইনফরমেশন গুলোকে দিয়ে রাখি, কেরালা আর কর্ণাটক। আর 1960তে কি হলো, একটা জিনিস হয়ে গেল, 1960তে একটা কি গঠন করা হলো না, বম্বে যে প্রদেশটা, বম্বে প্রদেশটা সেইটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে তোমার মহারাষ্ট্র আর একটা হচ্ছে তোমার গুজরাট। ঠিক আছে, 1960তে হচ্ছে দুটো বিভক্ত হয়ে গেল, একটা মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট হয়েছে। আর একটা কি হচ্ছে 1975 এই যে সালটা, এইখানে কি গঠন করা হলো, এই গঠনটার নাম হচ্ছে সিকিম গঠন করা হলো 1975। এইবারে কিছু আপডেট হয়েছে। আপডেটটা কিরকম হয়েছে, যেমন প্রথম হয়েছে 2014 সালে একটা আপডেট হয়েছে। 2014 সালে কি আপডেট হয়েছে, 2014 সালের 2 জুন যেটা আপডেট হয়েছে, সেই আপডেটটা কি হয়েছে না, একটা নতুন রাজ্য গঠন করা হয়েছে, সেই রাজ্যটার নাম কি, তেলেঙ্গানা। ঠিক আছে, তারপরে 31 অক্টোবর 2019 এখানে কি আপডেট হয়েছে, 31 অক্টোবর 2019 কি হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ এরা দুটো হচ্ছে আলাদা আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ। আর একটা কি আপডেট হয়েছে, 2020 সালে একটা আপডেট হয়েছে। সেখানে কি ছিল, 2020 সালে কি আপডেটটা ছিল, 2020 সালে দুটো ইউনিয়ন টেরিটরি ছিল, একটা হচ্ছে দাদরা নগর হাভেলি, দাদরা নগর হাভেলি, আর একটা হচ্ছে দমন এবং দিউ। এই দুটোকে একত্রিত করে একটা গড়ে ওঠে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা কি রয়েছে, দাদরা নগর হাভেলি দমন। তাহলে এখন যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল কটা হয়েছে, 8টা। ঠিক আছে, মোটামুটি একটা রাজ্যের মোটামুটি হিস্ট্রিটা আমি কিন্তু এখানে বলে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, যে টপিকটা আমরা আসছিলাম, ঠিক আছে, যে টপিকটা আমরা আসছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের কোথায় কোথায় পলিমৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। এখন আমি তো বললাম যে পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, ইউপি রয়েছে, বিহার, ইউপি রয়েছে, এখন হরিয়ানা রয়েছে, পাঞ্জাব রয়েছে, কিন্তু এই যে পলিমৃত্তিকাগুলো দেখতে পাওয়া যায় তাদের আবার কতগুলো প্রকারভেদ রয়েছে, কি কি পলিমৃত্তিকার আবার অনেকগুলো ভাগ রয়েছে। সবটা পলিমৃত্তিকা বললে হবে না, পলিমৃত্তিকারও কিছু কিছু ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে, একটা হচ্ছে তোমার ভাঙার রয়েছে। ঠিক আছে, একটা কি রয়েছে, একটা রয়েছে তোমার খাদার রয়েছে। ঠিক আছে, একটা কি রয়েছে ভাবার রয়েছে। ঠিক আছে, আর একটা কি রয়েছে তরাই রয়েছে। হ্যাঁ, ভাঙার রয়েছে, খাদার রয়েছে, ভাবার রয়েছে, তরাই রয়েছে। তো প্রথম কথা, এটা কি রয়েছে, এই যে যেখানটা ভাঙারটা কি, ভাঙারটা হচ্ছে পুরাতন পলিমৃত্তিকা। হ্যাঁ, পুরাতন যদি পলিমৃত্তিকা তোমাদের কোনটা কোনো বলে তাহলে তার আনসার কি হবে, ভাঙার। ঠিক আছে, ভাঙার। তারপরে খাদারটা কি হয়েছে, খাদারটা হচ্ছে কি যে নবীন পলিমৃত্তিকা। এটা কি রয়েছে, নবীন নবীন পলিমৃত্তিকা, নবীন পলিমৃত্তিকা হয়েছে, নবীন পলিমৃত্তিকা। এটা মোটামুটি আমাদের নবীন পলিমৃত্তিকা আছে। এর মধ্যে কি রয়েছে, নুড়ি বালি কাঁকরের ভাগটা বেশি রয়েছে। নুড়ি বালি কাঁকরের ভাগটা বেশি রয়েছে বলে এইটা গাঙ্গেয় সমভূমিকে আরো বেশি তোমার উর্বর করে তুলেছে। তারপরে হচ্ছে কি তোমার কি রয়েছে, ভাবার। ঠিক আছে, ভাবার হচ্ছে এর মধ্যে নুড়ি বালি কাঁকর আছে, কিন্তু ভাবরটা কোথায় দেখতে পাওয়া যায়, মনে রাখবে ভাবরটা দেখতে পাওয়া যায় শিবালিক পর্বতশ্রেণী অন্তর্গত, শিবালিক পর্বতশ্রেণীতে দেখতে পাওয়া যায় ভাবর। এই ভাবর মাটি কিন্তু চাষের পক্ষে অনুপযুক্ত। ভাঙাড় আর খাদার মাটিটা, ভাঙাড় মাটিটা যত না উপযুক্ত তার থেকে খাদার মাটিটা আরো বেশি চাষের পক্ষে উপযুক্ত। কিন্তু ভাবার যে মাটিটা রয়েছে শিবালিক পর্বতশ্রেণীতে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু চাষের পক্ষে কি রয়েছে, চাষের পক্ষে অনুপযুক্ত। চাষের পক্ষে কি রয়েছে, অনুপযুক্ত। আর একটা হচ্ছে তরাই। তরাইটা কি হচ্ছে, তরাইটে মাটিটা হচ্ছে তার মধ্যে কি কি ভাগ বেশি থাকে, তরাইয়ের মাটির মধ্যে হচ্ছে নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে।
নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে। নাইট্রোজেন আর একটা কি ভাগ বেশি থাকে বলো তো বাবু? জৈব পদার্থের ভাগটা বেশি থাকে। হ্যাঁ, তো এইটা জানালে কি হয় যে এটা হচ্ছে খুব ভিজে বা স্যাঁতস্যাঁতে অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এইটা হলো গেল কি এই চারটে মাটির বিভাগ। একটা হচ্ছে ভাঙার রয়েছে, খাদার রয়েছে, ভাবর রয়েছে, তরাই রয়েছে। বলো এর মধ্যে কোনো অসুবিধা আছে? বলো এর মধ্যে কোনো অসুবিধা আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। ঠিক আছে, এবারে দেখো এরপরে যেটা রয়েছে কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকাটাকে আর একটা কথা কি বলা হয়? রে গুড় মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকাটা আর একটা কথা কি বলে বাবু? রে গুড় মৃত্তিকা। আচ্ছা, এটা শোনো খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস, কৃষ্ণ মৃত্তিকাটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি দিয়ে গঠিত জানো? খুব ইম্পর্টেন্ট। যেটা কৃষ্ণ মৃত্তিকাটা, হ্যাঁ কৃষ্ণ মৃত্তিকাটা যেটা গঠিত, কৃষ্ণ মৃত্তিকাটা যেটা গঠিত সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। এর মধ্যে এই প্রশ্নটা অনেকবার আসে যে এই চারটে মাটির মধ্যে, হ্যাঁ না, চারটে মাটির মধ্যে কোন মাটি এরকম রয়েছে যে যেটা লাভা গঠিত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত? হ্যাঁ, তাহলে সেটার আনসার কি হবে? লাভা গঠিত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত, তার আনসার হবে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, আচ্ছা এই মাটির মধ্যে কি কি হয়? এই মাটির মধ্যে কি ভাগ বেশি থাকে? এই মাটির মধ্যে হচ্ছে তোমার চুন থাকে, তারপরে লোহা থাকে, তারপরে ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে, তারপরে অ্যালুমিনিয়াম থাকে, এইগুলোর ভাগটা বেশি থাকে। তাহলে ব্যাসল্ট শিলা দিয়ে কোন মাটিটা গঠিত হয়? সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি যে কৃষ্ণ মৃত্তিকাটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? প্রথম কথা, কৃষ্ণ মৃত্তিকাটাতে যেটা যেটা দেখতে পাওয়া যায়, কৃষ্ণ মৃত্তিকা যেখানে যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দাক্ষিণাত্যে মানে যেখানটা ডেকান ট্র্যাপ রয়েছে, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে। ঠিক আছে, লাভা মালভূমি অঞ্চলে। যেমন ধরো তোমার হচ্ছে মহারাষ্ট্র রয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্র রয়েছে, তারপরে হচ্ছে তোমার কর্ণাটক রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রয়েছে, এইগুলোকে। তারপরে যদি তুমি এই দিকটা চিন্তা করো, তুমি এই দিকটা যদি চিন্তা করো, গুজরাট রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার তামিলনাড়ু রয়েছে, এই সবগুলো অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্যে যে অঞ্চলগুলো রয়েছে। যেমন ধরো মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটক রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, গুজরাট রয়েছে, তামিলনাড়ু রয়েছে, এইগুলোকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি বললাম, বলো মহারাষ্ট্র গুজরাট কবে গঠিত হয়েছিল? মহারাষ্ট্র গুজরাটটাকে কবে বিফার্কেটেড হয়েছিল বলো? এক্ষুনি বললাম, বলো মহারাষ্ট্র আর গুজরাটটা হচ্ছে কবে বিফার্কেটেড হয়েছে? মহারাষ্ট্র আর গুজরাট কবে হচ্ছে বিফার্কেটেড হয়েছিল, দুটি ভাগ বিভক্ত হয়েছিল, এবং কোন প্রদেশকে ভেঙে মহারাষ্ট্র আর গুজরাট হয়েছিল? বলো ভালো, চটপট চটপট বলো, এক্ষুনি বললাম, আনসার দাও। কোন প্রদেশটাকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট হয়েছে এবং তা কত সালে হয়েছে? বলো, কেউ আনসার দাও, রিপ্লাই করো, রিপ্লাই করো। তপতি, অভিষেক, তোমরা একটু রিপ্লাই করো, মেসেজ করো। কবে কবে বম্বে প্রদেশটাকে ভেঙে মহারাষ্ট্র গুজরাট হয়েছে, কত সালে বলো? কত সালে গো? সুদেশনা, কি হলো, মিউট হয়ে গেল কেন? সবার আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা সবার শোনা যাচ্ছে? হ্যাঁ, তো বলো, আনসারটা দাও। কবে বম্বে প্রদেশটা বিভক্ত হয়ে গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়েছে বলো? হুম, ঠিক আছে, মোহন জানা বলেছে 1960 সালে। ওকে, ঠিক আছে।
তাহলে দাক্ষিণাত্যে কি রয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় কিন্তু এগুলোকে দেখতে পাওয়া যায়। হয়েছে? আচ্ছা, তাহলে এই হয়ে গেল কিন্তু কৃষ্ণ মৃত্তিকার ব্যাপার। এবারে আসি লাল এবং হলুদ মৃত্তিকা। লাল এবং হলুদ মৃত্তিকা, ঠিক আছে? আচ্ছা, লাল এবং হলুদ মৃত্তিকাটা কি রয়েছে? এখানে দেখো, এই মৃত্তিকায় অল্প পরিমাণে কি থাকে? নাইট্রোজেন থাকে। কি থাকে? নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন থাকে, তার সঙ্গে কিছু জৈব পদার্থ থাকে। নাইট্রোজেন থাকে, জৈব পদার্থ থাকে, আর একটা হচ্ছে ফসফরাসের ভাগটা একটু বেশি থাকে, ঠিক আছে? লাল এবং হলুদ মৃত্তিকা, ঠিক আছে? আচ্ছা, তো এই মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যায়? লাল এবং হলুদ মৃত্তিকাটা জেনারেলি দেখতে পাওয়া যায় কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, একটা হচ্ছে প্রথম কথা উড়িষ্যা, তারপরে একটা হচ্ছে তোমার হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে? উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্য গঙ্গা, এই সমস্ত সমভূমি অঞ্চলে তোমার দেখতে পাওয়া যায়। উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড় রয়েছে, মধ্য গঙ্গা সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো যে এই যে উড়িষ্যায় সবাই জানে ওড়িশি নৃত্য, ঠিক আছে? ওড়িশায় সবাই জানে কি রয়েছে? ওড়িশি নৃত্য রয়েছে। এই ওড়িশি নৃত্যর একজন ফেমাস নৃত্যকারকে বলো তো। ফেমাস একজন নৃত্যকার যিনি খুব ওড়িশি নাচেন, ঠিক আছে, মানে যিনি বিখ্যাত আর কি, এই ঘরানায় খুব বিখ্যাত, সেই রকম একজনের নাম করো। সেরকম একজনের নাম করো যে ওড়িশি ঘরানায় খুব বিখ্যাত, ঠিক আছে? ওড়িশি ঘরানায় খুব বিখ্যাত, ওড়িশার ওড়িশি নাচে, সেরকম একজনের নাম দেখি কেউ কেউ বলতে পারো কিনা, চেষ্টা করো সবাই। শুনে নাও, দেখে নাও তাহলে। উড়িষ্যা সবাই জানে এটা হচ্ছে উড়িষ্যা থেকে ওড়িশি হয়েছে। উড়িষ্যা থেকে ওড়িশি, এখানে যে একটা রয়েছে সেটার নাম হচ্ছে কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে? তাহলে কেলুচরণ মহাপাত্র কোন ডান্সে বিখ্যাত? সেটা হচ্ছে ওড়িশি, ঠিক আছে? তাহলে কেলুচরণ মহাপাত্রটা কোন ডান্সে বিখ্যাত? তার নাম হচ্ছে ওড়িশি, ঠিক আছে? এবং ওড়িশিটা হচ্ছে উড়িষ্যা, সবাই এটা জানে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট মৃত্তিকাটা কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট মৃত্তিকাটা কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকাটা জেনারেলি কি হয়? একটুখানি চরম যেখানটা জায়গা রয়েছে, মানে কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকাটা সেই রকম জায়গাতেই হয়, যেমন প্রথম কথা যেখানটা উচ্চ তাপমাত্রা থাকবে, উচ্চ তাপমাত্রা থাকবে, প্লাস হচ্ছে তোমার উচ্চ বৃষ্টিপাত থাকবে। এই রকম জায়গায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকাটা হয়। তাপমাত্রাটাও খুব বেশি থাকবে আর বৃষ্টিপাতটাও খুব বেশি থাকবে। জেনারেলি দেখবে যখন আমি বনভূমি চ্যাপ্টারটা পড়াবো, দেখবে একটা ফরেস্ট রয়েছে, এভারগ্রিন ফরেস্ট রয়েছে, এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে? তো সেই এভারগ্রিন ফরেস্ট যেখানটা রয়েছে, যেখানটা এই উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিন্তু তোমার এভারগ্রিন ফরেস্টে জন্ম, মানে চিরহরিৎ বন। যাই হোক, কথা হচ্ছে কি, যে তাহলে ল্যাটেরাইট মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যায়? যেখানটা উচ্চ তাপমাত্রা রয়েছে, মানে তাপমাত্রাও খুব বেশি রয়েছে, তার সঙ্গে তোমার বৃষ্টিপাতটাও খুব বেশি রয়েছে, সেই সমস্ত জায়গায় হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাটা বিখ্যাত। আচ্ছা, এই ল্যাটেরাইট মৃত্তিকায় একটা জিনিস খুব ভালো হয়, সেই জিনিসটার নাম কি? ল্যাটেরাইট মৃত্তিকায় যে জিনিসটা ভালো হয় সেটা হচ্ছে কি কাজু বাদাম, ঠিক আছে? যেমন তোমার কৃষ্ণ মৃত্তিকায়, কৃষ্ণ মৃত্তিকাটা কি হয়? কৃষ্ণ মৃত্তিকাটায় হচ্ছে তোমার হচ্ছে তুলা চাষটা বেশি হয়, সেই জন্য তুলা চাষটা বেশি হয় বলে এই কৃষ্ণ মৃত্তিকায় আমরা এটাকে তরল সোনাও বলতে পারি। তুলা চাষটা সব থেকে ভালো কিন্তু কৃষ্ণ মৃত্তিকা হয়, এবং কৃষ্ণ মৃত্তিকাটা খুবই উর্বর। কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায় যেখানটা উচ্চ তাপমাত্রা রয়েছে, উচ্চ বৃষ্টিপাত রয়েছে, এই সমস্ত জায়গায় যে চাষটা সব থেকে ভালো করে হয়, সেই চাষটার নাম হচ্ছে কাজু বাদাম। হয়েছে? কাজু বাদাম। ওকে, সাধারণত কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকাটা? ল্যাটেরাইট মৃত্তিকাটা তোমার দেখতে পাওয়া যায় এই দিকটা করে দেখতে পাওয়া যায়, যেমন ধরো হচ্ছে তোমার হচ্ছে কেরালা রয়েছে, ঠিক আছে?
তারপরে হচ্ছে তোমার কর্ণাটক রয়েছে, ঠিক আছে, কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ কেরালা কর্ণাটক, মধ্যপ্রদেশ কেরালা কর্ণাটক বা তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত জায়গা দেখতে পাওয়া যায়, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত জায়গা হচ্ছে তোমার কি দেখতে পাওয়া যায়, ল্যাটেরাইট মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে কি রয়েছে তোমার কাজু বাদাম হচ্ছে, কাজু বাদামটা কিন্তু সব থেকে বেশি উপযুক্ত। আচ্ছা, এছাড়াও তোমার একটা কথা হচ্ছে কি, এই কেরালায় তোমার ল্যাটেরাইট মৃত্তিকাটা আর একটা জায়গা তো দেখতে পাওয়া যায়। সেটা কোথায় রয়েছে, আমাদের যদি একটু তুমি বাঁকুড়া বা বীরভূমের দিকে যাও, আমাদের পশ্চিমবঙ্গে যদি বাঁকুড়া বা বীরভূমের দিকে যাও, সেখানেও কিন্তু তুমি দেখতে পাবে এই ল্যাটেরাইট মৃত্তিকার সম্ভার রয়েছে। ঠিক আছে, মানে বাঁকুড়া বা বীরভূম যদি যাও, তাহলে সেখানেও কিন্তু তোমার ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, প্লাস হচ্ছে তোমার কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় হচ্ছে তোমার হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাটা রয়েছে। ঠিক আছে, বলো, সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ক্লাসটা কিরকম লাগছে সবার? মোটামুটি সবার কাছে ক্লিয়ার হচ্ছে? বলো। হুম, ওকে, ঠিক আছে। এবারে আসি আমরা মরু মৃত্তিকা। এবারে যেটা আসি আমরা মরু মৃত্তিকা। ঠিক আছে, তো মরু মৃত্তিকাটা কি হচ্ছে, মরু মৃত্তিকাটা হচ্ছে সাধারণত কি থাকে না, এখানে হচ্ছে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হিউমাস থাকে, আর একটা হচ্ছে জৈব পদার্থ থাকে। ঠিক আছে, তো এইখানে কি হয় যে এটা হচ্ছে প্রথম কথা, মরু মৃত্তিকাটা যেটা বলা যেতে পারে যে মরু মৃত্তিকাটা হচ্ছে কিন্তু একদম চাষবাসের পক্ষে অনুপযোগী। ঠিক আছে, চাষবাসের পক্ষে অনুপযোগী। বলো, এই চাষবাসের পক্ষে অনুপযোগী বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, পলি মৃত্তিকার মধ্যে যে চারটে ভাগ বলেছিলাম, তার মধ্যে কোন মৃত্তিকাটা চাষবাসের পক্ষে, কোন ধরনের পলি মৃত্তিকাটা চাষবাসের পক্ষে অনুপযোগী? পলি মৃত্তিকার মধ্যে যে চারটে ভাগ বলেছিলাম, সেই তার মধ্যে, ইয়াস, ভাবর যে মৃত্তিকাটা রয়েছে সেটা হচ্ছে চাষবাসের পক্ষে অনুপযোগী রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে বলো যে কোন মৃত্তিকাটা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত? কোন মৃত্তিকাটা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত? হুম, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকাটা হচ্ছে লাভা গঠিত ব্যাসাল্ট শিলা দিয়ে হচ্ছে গঠিত। ঠিক আছে, লাভা গঠিত ব্যাসাল্ট শিলা দিয়ে হচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বললাম কালো তুলা, তোমাকে বললাম না যে তুলা চাষটা ওখানে খুব বেশি পরিমাণে হয়, তুলা চাষটা বেশি পরিমাণে হয় বলে ওটাকে তরল সোনাও বলা যেতে পারে। ঠিক আছে, যেহেতু তুলা চাষটা বেশি পরিমাণে হয় সেই জন্য এটাকে তরল সোনাও বলা যেতে পারে কৃষ্ণ মৃত্তিকাটায়। যেমন তোমার ল্যাটেরাইট মৃত্তিকাটা হচ্ছে কাজু বাদামটা হয়, ঠিক সেই রকম ভাবে কৃষ্ণ মৃত্তিকাটা হচ্ছে তোমার তুলা চাষটাও হয়ে থাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এবার হচ্ছে তাহলে মনোমৃত্তিকা, তাহলে মনোমৃত্তিকাটা হচ্ছে কি হিউমাস এবং জৈব পদার্থের ভাগটা বেশি থাকে। এই মৃত্তিকাটাতে সাধারণত কোথায় কোথায় দেখা যায়, তা দেখো মরু মৃত্তিকা এদিকে বলেছে, তাহলে মরু মৃত্তিকা যখন বলেছে তাহলে নিশ্চয়ই তোমার হচ্ছে মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যাবে। যেমন ধরো হচ্ছে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, মরু মৃত্তিকাটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, যেমন ধরো হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, ঠিক আছে, আরাবল্লী, আরাবল্লীর পশ্চিমে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গুজরাটের, হ্যাঁ, গুজরাটের একটু উত্তরাংশের দিকে যদি তাকাও, উত্তরাংশে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, গুজরাটের উত্তরাংশে দেখতে পাওয়া যায়, প্লাস হচ্ছে হরিয়ানার, হরিয়ানার হচ্ছে পশ্চিমাংশে দেখতে পাওয়া যায়, হরিয়ানার পশ্চিমাংশে দেখতে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু তোমার মরুমৃত্তিকার উদাহরণ। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো নেক্সট যে মৃত্তিকাটা আমরা করব সেটা হচ্ছে তোমার কি রয়েছে, লবণাক্ত মৃত্তিকা। কি রয়েছে?
লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই যে লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকাটা বিভিন্ন নামে পরিচিত। লবণাক্ত মৃত্তিকাটা হচ্ছে বিভিন্ন নামে পরিচিত। একটা হচ্ছে কি রে, ঠিক আছে, তারপরে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ঊষর, তারপরে হচ্ছে কল্লার, লে, ঊষর, কল্লার, আর একটা হচ্ছে থুর। মনে রাখতে হবে, এই চারটে নামকে একটু মনে রেখে দিতে হবে। লবণাক্ত মৃত্তিকা কি কি নামে পরিচিত? রে নামে পরিচিত, তারপর হচ্ছে কি ঊষর নামে পরিচিত, তারপর কি রয়েছে কল্লার নামে পরিচিত, আর একটা হচ্ছে থুর। ঠিক আছে, রে, ঊষর, কল্লার, থুর, এটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে, হ্যাঁ, থুর, থুর, থয়হস্য র, বুঝতে পেরেছো? থয়স্য র, সরি একটু ভালো করে লিখছি, থয়স্য র, থুর। হ্যাঁ, লবণাক্ত মৃত্তিকা এই চারটে নামে তোমার পরিচিত। একটা কি রয়েছে বাবু? রে রয়েছে, ঊষর রয়েছে, কল্লার রয়েছে, থুর রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই মৃত্তিকাটাতে তিনটে ভাগটা দেখা যায়, তিনটে ভাগ আছে। প্রথম কথা দেখো, এই তিনটে ভাগ দেখার থেকে কি কি পাওয়া যায় তার থেকে এইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যে এই মৃত্তিকাটা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়। এই মৃত্তিকাটা দেখতে পাওয়া যায় দুটো জায়গায়। একটা হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চল, আর একটা হচ্ছে কচ্ছের রান অঞ্চল। সুন্দরবন অঞ্চল, আর একটা কি রয়েছে? কচ্ছের রান অঞ্চল। ঠিক আছে, একটা সুন্দরবন অঞ্চল রয়েছে, আর একটা হচ্ছে কচ্ছের রান অঞ্চল। আচ্ছা, এবার এই সুন্দরবন সম্বন্ধে আমি একটা প্রশ্ন ফুড এসআইতে এসেছিল, সেইটাকে আমি একটুখানি বলি। ঠিক আছে, যেমন আমাদের একটা কথা দেখবে, এই মূলটা, ঠিক আছে, মানে সুন্দরবন, অ্যাকচুয়ালি সুন্দরবন অঞ্চলে কি হয়, সুন্দরবন অঞ্চলে কিন্তু সব ধরনের, মানে আমাদের যেরকম এখানে যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কিন্তু সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায় না। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ। এই ম্যানগ্রোভ উদ্ভিদটা যেটা সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাধারণত সেই ম্যানগ্রোভ উদ্ভিদটার মধ্যে দুটো রয়েছে। একটা হচ্ছে ঠেস মূল রয়েছে, ঠেস, সরি, একটা হচ্ছে ঠেস মূল রয়েছে, আর একটা হচ্ছে শাখা মূল রয়েছে। ঠিক আছে, এই যে বেশিরভাগ যেগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ যেগুলো রয়েছে, ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদ রয়েছে দেখবে সুন্দরী, সুন্দরী গাছ, যার জন্য সুন্দরবনটা খুব বিখ্যাত, সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের মধ্যে এই দুটো মূল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ঠেস মূল আর একটা হচ্ছে শাখা মূল। মানে কি হচ্ছে, মানে এমনই ব্যাপারটা, যে গাছগুলো যখন মূলটা রয়েছে সাধারণত কি হয়, নিচের দিক থেকে উপরে ওঠে, এবার উপরের দিক থেকে একটু বড় হয়ে গিয়ে সেই মূলটা আবার নিচের দিকে কিন্তু নেমে পড়ে। কারণ জেনারেলি কি হয়, ওখানটা আমাদের কি হয়, মাটিতে হচ্ছে জলীয় পদার্থ, মানে জলীয় ভাগটা একটু বেশি থাকে। যখন গাছটা খুব বড় হয়ে যায়, গাছগুলোর কিছুটা, যেমন ধরো বট গাছ, বট গাছগুলো যখন বড় হয়ে যায়, দেখো বট গাছের যে ঝুড়িগুলো কিন্তু উপর থেকে নিচে নামতে থাকে, সেই নিচে ঝুড়িগুলো নিচে নেমে টাচ করে আবার কিন্তু একটা বট গাছ তৈরি হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে ওখানে যে সমস্ত যে গাছগুলো রয়েছে, ওখানে যে তোমার যে মানে যে মানে ধরো হচ্ছে একটা সুন্দরী গাছ রয়েছে, তো সুন্দরী গাছের যে মূলটা, সেটা হয়তো গাছটা বাড়লো, এবার গাছটা বাড়ার পরে তারপরে আবার শ্বাসকার্য চালানোর জন্য ওই গাছের যে উপরের যে মূলটা সেটা কিন্তু আবার নিচের দিকে ডাউন হয়। তো সেই জন্য হচ্ছে ঠেস মূল আর একটা হচ্ছে শাখা মূল। এই দুটো মূল কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরী গাছে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর একটা কথা, এখান থেকে তাহলে একটা তো বুঝতে পারলাম যে সুন্দরবন অঞ্চলটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ রয়েছে, এবং সেখানে সুন্দরী গাছ রয়েছে, এবং সুন্দরী গাছের মধ্যে যে মূলটা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ঠেস মূল আর একটা হচ্ছে শাখা মূল। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখবে, 1987-এ, 1987-এ আমাদের এই সুন্দরবনটাকে কি করা হয়েছিল? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছিল। ঠিক আছে, আমাদের যে প্রত্যেক বছর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা থাকে, 1987-এ এই সুন্দরবনটাকে ইউনেস্কো কি করেছিল? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো,
এরপরে যে মৃত্তিকাটা বলবো সেটা হচ্ছে পিট পিট এবং জলাভূমি, পিট এবং জলাভূমি অঞ্চলের মৃত্তিকা, পিট এবং জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। এটাও কি হয়, মানে মোটামুটি কি হচ্ছে না, অধিক বৃষ্টিপাত এবং উচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চলে এই মাটিটা দেখা যায়। এই মাটিটা কোথায় কোথায় দেখা যায়? এই মাটিটা তোমার দেখা যায় সাধারণত হচ্ছে বিহার, ঠিক আছে, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে উপকূল অঞ্চল বা উড়িষ্যা আর তামিলনাড়ু অঞ্চলে এইগুলোকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পিট বা জলাভূমি অঞ্চলের মাটিটা দুটো চাষের পক্ষে খুব উপযোগী। কি কি চাষের পক্ষে উপযোগী? জেনারেলি কি হয়, দুটো চাষের পক্ষে উপযোগী, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে পাট চাষ, ঠিক আছে। ধান এবং পাট চাষ এই দুটো চাষের পক্ষে কিন্তু খুব উপযোগী হচ্ছে এই পিট এবং জলাভূমি অঞ্চলের মৃত্তিকা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শুধু এইটুকু জেনে রাখলেই হবে যে প্রথম কথা, পিট এবং জলাভূমি অঞ্চলের মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যায় এবং এটা কোন দুটো চাষের পক্ষে উপযোগী। দুটো চাষের পক্ষে, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে পাট, এই দুটো চাষের পক্ষে উপযোগী। এইবারে হচ্ছে দেখো নেক্সট যেটা পড়লো এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা, ঠিক আছে, পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকাটা কি হয়, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে এইটা দেখা যায়। এখানে কি হয়, পার্বত্য মৃত্তিকাতে কি হচ্ছে না, তোমার পটাশ পটাশ তারপর হচ্ছে ফসফরাস, পটাশ ফসফরাস এবং চুনের এদের পরিমাণটা কমই থাকে, ঠিক আছে। এই মৃত্তিকাটা হচ্ছে খুব মানে অনুর্বর, মানে পার্বত্য মৃত্তিকাটা কিন্তু খুব একটা উর্বর কিছু নয়, তবে কিছু কিছু জায়গায় উর্বর হলেও জেনারেলি তিনটে জিনিস এখানে চাষ করা হয়। কি কি চাষ করা হয় পার্বত্য মৃত্তিকাটাতে? যেমন ধরো চা, তারপর হচ্ছে তোমার কফি, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ফল, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার পার্বত্য মৃত্তিকাটাতে চাষ করা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো? বলো এইটুকুর মধ্যে কার কি অসুবিধা আছে বলো। চা কফি বা বিভিন্ন প্রকার ঔষধি দ্রব্য, হ্যাঁ, চা কফি বা বিভিন্ন প্রকার ঔষধি দ্রব্য বা বিভিন্ন প্রকার ফল, এইগুলো হচ্ছে তোমার পার্বত্য মৃত্তিকাটাতে চাষ হয়, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে একটুখানি শস্যগুলো সম্বন্ধে আমরা যখন পড়ছি, এই মৃত্তিকার সাথে শস্যগুলো সম্বন্ধে করে নিই, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝতে পারলে তো? দেখো, শস্যগুলোকে আমরা কি হয়, শস্যগুলোকে আমরা বা শস্যগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে। একটা হচ্ছে কি তোমার খারিফ শস্য, একটা হচ্ছে কি তোমার রবি শস্য, আর একটা হচ্ছে কি তোমার জায়েদ শস্য, ঠিক আছে। খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য। আচ্ছা, মোটামুটি প্রথম কথা, প্রথম যে শস্যটা আসি সেটা হচ্ছে খারিফ শস্য বা খারিফ ক্রপ, ঠিক আছে, খারিফ ক্রপ। খারিফ ক্রপটা লাগানো হয় কবে কবে জানো? ফসলটা বোনা হয় বা বীজটা বপন করা হয়, ফসল লাগানো হয় কখন জানো? মনে রাখবে, খারিফ ক্রপটা সবসময় ফসলটা লাগানো হয় মৌসুমি বৃষ্টিপাতের সময়, মানে যখন বর্ষাটা শুরু হয় তখন কিন্তু খারিফ ক্রপটা লাগানো হয়। এইটা ফসলটা লাগানো হয় কবে না, জুন জুলাই মাসে। কবে লাগানো হয় বাবু? জুন জুলাই মাসে, ঠিক আছে। ফসলটাকে তোলা হয় কবে? ফসলটাকে তোলা হয় কবে? ফসলটাকে তোলা হয় তোমার সেপ্টেম্বর অক্টোবরে, ঠিক আছে। তার মানে জুন আর জুলাই রয়েছে, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। এবং এইটুকু মনে রাখবে, এই যে যে সময়টা খারিফ ক্রপটা লাগানো হবে, ফসলটা লাগানো হয় জুন বা জুলাই মাসে, সেই সময় কিন্তু পার্লামেন্টের একটা সেশন হয়। সেই সেশনটার নাম কি? সেই সেশনটার নাম হচ্ছে সেই সেশনটার নাম হচ্ছে মনসুন সেশন, ঠিক আছে।
মনসুন সেশন। ঠিক আছে, পার্লামেন্টের অনেকগুলো সেশন রয়েছে। প্রথম কটা বাজেটারি সেশন রয়েছে, মনসুন সেশন রয়েছে, তারপর হচ্ছে উইন্টার সেশন রয়েছে। ঠিক আছে, এরকম অনেকগুলো সেশন রয়েছে। তার মধ্যে যে মনসুন সেশনটা, এই যখন খরিফ ক্রপটা ফসলটা লাগানো হয় জুন জুলাই মাসটা, এই সময় কিন্তু হয়। তাহলে খরিফ ক্রপের ক্ষেত্রে কোথায় ফসলটা লাগানো হয় কবে? জুন জুলাই মাসে লাগানো হয়, আর সেটাকে তোলা হয় কবে? সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয়। ঠিক আছে, খরিফ ক্রপের জন্য কি হচ্ছে? খরিফ ক্রপের জন্য হচ্ছে জলও প্রয়োজন, আর হচ্ছে উষ্ণ আবহাওয়ারও প্রয়োজন। ঠিক আছে, কি কি খরিফ ক্রপের মধ্যে কি কি হয়? খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে? এটা অনেকবার যায়, চারটে ফসল দিয়ে দিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য খরিফ ক্রপ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য খরিফ ক্রপ। কি কি হয়েছে খরিফ ক্রপের মধ্যে? দেখো, প্রথম কথা হচ্ছে ধান, এটা একটা খরিফ ক্রপ। তারপর হচ্ছে পাট, এটা একটা খরিফ ক্রপ। তারপর হচ্ছে তোমার জোয়ার, এটা একটা খরিফ ক্রপ। ঠিক আছে, তারপর হচ্ছে ডাল, এটা হচ্ছে তোমার একটা খরিফ ক্রপ। ঠিক আছে, ধান, পাট, জোয়ার, ডাল, এগুলো হচ্ছে তোমার খরিফ ক্রপ। নেক্সট নেক্সট যেটা রয়েছে রবি শস্য বা রবি ক্রপ। রবি ক্রপটা কবে ফসলটা লাগানো হয় কবে? রবি ক্রপটা ফসলটা কবে লাগানো হয়? ফসলটা লাগানো হয় হচ্ছে অক্টোবর ডিসেম্বর, এই সময় ফসলটাকে লাগানো হয়। আর এই ফসলটাকে তোলা হয় কবে? ফসলটাকে তোলা হয় কবে? এপ্রিল থেকে জুন মাস। এপ্রিল থেকে জুন মাস। ঠিক আছে, তাহলে তোমার কথা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, মানে শীতকালে। শীতকালে এই ফসলটা লাগানো হয় এবং তোলা হয় কবে? এপ্রিল থেকে তোমার জুন মাস। ঠিক আছে, এই ফসলটা বেড়ে ওঠার জন্য দেখো খরিফ ক্রপে কি হচ্ছে, খরিফ ক্রপটা যখন লাগানো হয়, খরিফ ক্রপের জন্য জুন জুলাই মাসটা কেন লাগানো হয়? কারণ খরিফ ক্রপের মধ্যে প্রচন্ড বৃষ্টির প্রয়োজন আছে। বৃষ্টি না হলে খরিফ ক্রপ হবে না। বিশেষ করে ধানটা যেখানে যেখানে চাষ হয়, এরকম রয়েছে পুরো ধানের একদম গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত জলটা জমে থাকবে, তবেই কিন্তু সেই সব জায়গায় ধানটা ভালো হবে। প্রচন্ড বৃষ্টিপাতের দরকার হচ্ছে ধান বলো, তারপর পাট বলো, তারপর জোয়ার বলো, এগুলোর জন্য তোমার প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। খরিফ ক্রপটা হচ্ছে সেটা। আর রবি শস্যের জন্য কিন্তু বৃষ্টিপাতের দরকার নেই, ওখানে প্রচন্ড শীতের প্রয়োজন রয়েছে এবং শুষ্ক আবহাওয়ার প্রয়োজন রয়েছে। সেই জন্য তোমার অক্টোবর থেকে ডিসেম্বর ওই সময়টা লাগানো হয় এবং সেটা তোলা হয় কবে? না এপ্রিল জুন মাস। এই তোলা হয়, ফসলটা কবে লাগানো হয়, তোলা হয়, এটাকেও জেনে রাখবে যে এইখান থেকে চারটে মাস দিয়ে দিল যে এর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং সিজন ইজ দ্য রবি সিজন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রবি সিজন, তোমাকে চারটে মাস দিয়ে দিল, অক্টোবর নভেম্বর দিয়ে দিল, মার্চ থেকে এপ্রিল দিয়ে দিল, জুন জুলাই মাস দিয়ে দিল, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে দিল, এরকম। তাহলে তোমাকে প্রপার কিন্তু এ করে বলতে হবে যেটা অক্টোবর ডিসেম্বর। এরকম কোশ্চেনও প্রতিবারে অনেক সময় আমাদের কম্পিটিটিভ এক্সামে দেখা যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রবি সিজন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য খরিফ সিজন। সেখানে তোমাকে চারটে অপশন দিয়ে দিল, সেই চারটে অপশনের মধ্যে তোমাকে একটা হিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে রবি শস্যের মধ্যে কি কি আছে? রবি শস্যের মধ্যে কি কি আছে? রবি শস্যের মধ্যে যেমন ধরো হচ্ছে গম রয়েছে, বার্লি রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে ওটস রয়েছে, সরিষা রয়েছে, এগুলো তোমার কিন্তু তোমার রবি ক্রপ হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার রয়েছে জায়েদ ক্রপ। কি রয়েছে এটা বাবু? জায়েদ ক্রপ বা জায়েদ শস্য। জায়েদ শস্যটা কখন চাষ করা হয়? জায়েদ শস্যটা হচ্ছে মনে রাখবে গ্রীষ্মকালে। ঠিক আছে, গ্রীষ্মকালে হচ্ছে জায়েদ শস্যটা চাষ করা হয়। ঠিক আছে, কবে এটা চাষ করা হয়? ফেব্রুয়ারি। দেখো, তো রবি ক্রপটা কবে বললাম বলো? এই খারিফ ক্রপটা কবে বললাম বলো? খারিফ ক্রপটা কবে বললাম বলো? হ্যাঁ, জুন জুলাই মাসে হয়। জুন জুলাই মাসে হয় এবং সেটা কবে তোলা হয় বলো? ভেরি গুড, সেপ্টেম্বর অক্টোবর। আর একটা কথা হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে এটা কি হচ্ছে তোমার অক্টোবর নভেম্বর রয়েছে, অক্টোবর নভেম্বর করে তোমার এটা তোলা হয় কবে বলো রবি ক্রপটা? এপ্রিল জুন। আচ্ছা, এরপরে মনে রাখবে জায়েদ ক্রপটা কিন্তু এর মাঝখানটা করে চাষ করা হয়। তার মানে তোমার কিরকম চাষ করা হয়? ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের শুরু, সেই সময়টা কিন্তু অন্য কিছু, ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসে। তাহলে ফেব্রুয়ারি বা মার্চ করে তোমার কি চাষ করা হয়? জায়েদ ক্রপ। ঠিক আছে,
এবং এটা মোটামুটি ওই তোমার জায়েদ ক্রপটা ফেব্রুয়ারি মার্চ মাসে চাষ করা হয় এবং সেটাকে কবে তোলা হয়? ফেব্রুয়ারি মার্চ মাসে চাষ করা হয়, লিখে রাখছি দেখো, জায়েদ ক্রপ, ঠিক আছে। এটাকে বপন করা হয় কবে? বপন করা হয় হচ্ছে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে মার্চ মাসে বপন করা হয়। আর যখন সেটাকে তোলা হয় কবে বাবু? সেটা হচ্ছে মে, আর একটা হচ্ছে জুন মাসে হচ্ছে তোলা হয়, ঠিক আছে। এগুলোর মধ্যে কি কি আছে বাবু? এগুলোর মধ্যে হচ্ছে তোমার বাদাম রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার তরমুজ রয়েছে, এই যে তরমুজটাকে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে তোমার শশা রয়েছে, হ্যাঁ শশা রয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন রকম শাকসবজি রয়েছে, ঠিক আছে। শাকসবজি, এগুলো সব তোমার হচ্ছে জায়েদ ক্রপের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। সো আমাদের তাহলে আজকে যেগুলো একদম শেষ হয়ে গেল, ঠিক আছে। এর আচ্ছা, তার সাথে এইটাকেও করে দিই তোমাদের, এইটাকেও করে দিই, মানে কেন আর বাকি থাকবে। দেখো আর একটা হচ্ছে তোমার বলে দিই, বাগিচা ফসল, ঠিক আছে। বাগিচা ফসল, হ্যাঁ বাদাম, তরমুজ বা শশা বা বিভিন্ন রকম শাকসবজি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বাগিচা ফসলের মধ্যে জেনে রেখে দাও, বাগিচা ফসলের মধ্যে কি হচ্ছে দেখো বাবু, চা রয়েছে, কফি রয়েছে, চা কফি রয়েছে, আর একটা হচ্ছে রবার রয়েছে, ঠিক আছে। চাটা জেনারেলি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? চাটা হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কোথায়? দার্জিলিং এর জায়গায়। তারপর হচ্ছে আসাম, আসামে তো টি তোমরা জানো, তার সঙ্গে হচ্ছে তামিলনাড়ু। হুম, এবারে এই যে তিনটে রাজ্যর মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটা? প্রথম স্থানাধিকারী রাজ্য কিন্তু আসাম। চায়ের দিক থেকে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে আসাম। আসামের মতো টি কিন্তু কোথাও কিন্তু প্রডিউস হয় না, আসামের সব থেকে বেশি হচ্ছে টিটা প্রডিউস হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি বললাম, কফি। কফিটা কোথায় দেখতে পাওয়া যায়? কফিটা কোথায়, সরি, কফিটা কোথায় কোথায় চাষ হয়? কফিটা কোথায় কোথায় চাষ হয়? একটা হচ্ছে কর্ণাটক, আর একটা হচ্ছে কেরল। তার মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটা? প্রথম স্থানাধিকারী রাজ্য কিন্তু কর্ণাটক। সব থেকে বেশি কিন্তু চাষ হয় কিন্তু কর্ণাটকে, কর্ণাটকে কিন্তু সব থেকে বেশি কিন্তু কফির চাষ হয়, ঠিক আছে। মনে রাখবে, কর্ণাটক, কফি, কর্ণাটক, কর্ণাটকে সব থেকে বেশি কিন্তু তোমার কি হচ্ছে, কি হয়, কফির চাষ হয়। আর একটা জেনে রাখবে বাবু, রবার, রবারটা কোথায় কোথায় হয়? রবারটা হচ্ছে কেরালা, এটাও কিন্তু তাই, কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু। তার মধ্যে ওখানে যেমন তোমার কফির দিক দিয়ে কর্ণাটক ছিল, রবারের দিক দিয়ে একটা হচ্ছে কি কেরালা। কেরালা কিন্তু রবারের দিক দিয়ে সব থেকে বেশি কিন্তু রবারটাও চাষ হয়। তার সাথে এটাও জেনে রাখবে যে মশলা, ঠিক আছে, এইটাকে আর একটা কথা কি বলা হয়ে থাকে, মশলা, মশলা মানে হচ্ছে স্পাইসেস, ঠিক আছে। স্পাইসেসটাকে যদি বলা যেতে পারে যে ল্যান্ড অফ স্পাইসেস, ল্যান্ড অফ স্পাইসেস, ল্যান্ড অফ স্পাইসেসটাকেও কিন্তু আমরা কেরালা কি বলতে পারি, ল্যান্ড অফ স্পাইসেসটাকে আমরা কি বলতে পারি, কেরালাটাকে বলতে পারি, ঠিক আছে। তাহলে আজকে যেগুলো যেগুলো পড়ালাম, ভারতের মৃত্তিকাটা পড়ালাম, মৃত্তিকার মধ্যে কি কি মৃত্তিকা, কোন কোন জায়গায় কি কি মৃত্তিকা পাওয়া যায়, কোন কোন মৃত্তিকায় কি কি ধরনের চাষ হয় সেটা আমি তোমাদেরকে বললাম। প্লাস হচ্ছে তোমাদের শস্যগুলোকে পড়ালাম, খারিফ শস্য, বাগিচা, খারিফ শস্য, রবি শস্য, কোন ফসলটা কোন শস্য কি সময় চাষ হয়, তার মধ্যে কি কি উদাহরণ রয়েছে, এগুলোকে কিন্তু সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। প্লাস হচ্ছে যে বাগিচা ফসলের মধ্যে কোন কোন জায়গায় কি পাওয়া যায় এবং কোনটা হচ্ছে প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী বলে দিলাম। বলো কিরাম লাগলো আজকে সেশনটা? ইউজফুল মনে হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এর পরের দিন আমরা পলিটিক্যাল সায়েন্সের থেকে নিয়ে আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যতটুকু হয়েছে, মানে তোমরা যেটা বললে মৌলিক অধিকার রয়েছে, তো মৌলিক অধিকারের সাথে সাথে আমি একটুখানি শিডিউলগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। শিডিউলগুলো নিয়ে বলেছিলাম না, তুমি বললে কি
কে একজন বললো বেশ? আচ্ছা ঠিক আছে। তাহলে শিডিউলগুলো পড়ানোর দরকার নেই। তাহলে মৌলিক অধিকারের পর থেকে মানে পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারার পর থেকে আমরা পার্ট 4 থেকে ধরতে শুরু করব। পার্ট 4 এ যেটা ডিপিএসপি রয়েছে, তারপরে পার্ট 4 এ কিছুটা বলে তারপরে আমরা ইউনিয়ন ক্যাবিনেটে আসবো। ইউনিয়ন ক্যাবিনেট এরম করে আমরা পুরো ইন্ডিয়ান পলিটিটাকে কিন্তু পুরো কমপ্লিট করব। একদম চ্যাপ্টার ওয়াইজ করে পুরো ইন্ডিয়ান পলিটিটাকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে আমাদের হিস্ট্রিটাও হবে, ঠিক সেই রকম ভাবে আমাদের জিওগ্রাফিটাও হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। সো আজকে এই অবধি। গুড নাইট টু অল। সি ইউ নেক্সট ডে।